জঙ্গি হামলায় ফের রক্তাক্ত বুরকিনা ফাসো। পশ্চিম আফ্রিকা ওই দেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা। সেই সঙ্গে আক্রমণের তেজ বাড়িয়েছে ইসলামিক স্টেট বা দায়েশ। তাদের সাঁড়াশি চাপে এবার কুর্সি হারাবেন সাবেক ফরাসি উপনিবেশ সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়র, নাকি হামলাকারীদের বুটের তলায় পিছিয়ে দেবে তার সেনা? অন্ধকার মহাদেশে গরম হাওয়া পাক খেয়ে উঠতে বাড়ছে জল্পনা। 2022 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বুরাকিয়া ফাসোর ক্ষমতা দখল করে ক্যাপ্টেন ইব্রাহিম। কুর্সিতে বসেই শান্তি ও পরিকাঠামোগত উন্নয়ন পরিকল্পনাগুলিতে জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। যদিও গত 5 বছর জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে তার সরকার। এর সর্বশেষ উদাহরণ হিসাবে ফেব্রুয়ারির ঘটনাগুলির কথা বলা যেতে পারে, যাতে ইব্রাহিমের গদি নাড়িয়ে দেওয়ার ইঙ্গিত বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশ্লেষক। চলতি বছরের 12 ফেব্রুয়ারি থেকে টানা 4 দিন বুরকিনা ফাসোর একাধিক জায়গায় হামলা চালায় কয়েকশো জঙ্গি। ক্যাপ্টেন ইব্রাহিমের শক্তি ভারকান্ত সামরিক ছাউনিগুলিতে নিশানা করে তারা। সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণ, প্রাণহারান একগুচ্ছ অফিসার ও সৈনিক। অপারেশন শেষে দ্রুত যেন হাওয়ায় মিলে যায় জঙ্গিরা। সংশ্লিষ্ট হামলার দায় কেউ স্বীকার না করলেও নৈপথ্যে আল কায়দা ও দায়েশ দুই কুখ্যাত গোষ্ঠীর হাতেই আছে বলে মনে করা হচ্ছে। পশ্চিমী গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী 12 ফেব্রুয়ারি প্রথম হামলাটি হয় বুরকিনা ফাসোর বেরাঙ্গা সেনা ছাউনিতে। ঠিক তার পরের দিন অন্য দুইটি সেনাঘাঁটিতে নিশানা করে সন্ত্রাসীরা। সেগুলোর নামও চিটাও ও তানজারি। 15 তারিখ সর্বশেষ আক্রমণের ঘটনাটি ঘটে নাড়ে এলাকার সেনা ছাউনিতে। অফিসার ও সেনা ছাড়া জঙ্গিরা সেখানে কর্মরত স্বেচ্ছাসেবকদের বুকও গুলিতে ঝাঁঝা করে দেয়। প্রাণ হারান সংশ্লিষ্ট এলাকাগুলির নিরীহ নাগরিকরাও। জঙ্গিদের এই হত্যাকাণ্ডে মোট কতজনের মৃত্যু হয়েছে তা অবশ্য স্পষ্ট করেনি বুরকিনা ফাসোর সরকার। যদিও স্থানীয় সূত্রে খবর, বেলাঙ্গার সেনা ছাউনিতে হামলায় নিহত হয়েছে অন্তত 10 জন। মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে 40 ছড়াতে পারে বলেও মনে করা হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে উত্তরে রয়েছে মালি এবং পূর্বে নাইজার। এই দুই প্রতিবেশী রাষ্ট্রকে আল কায়দা এবং দাসরের শক্ত ঘাঁটি বলা যেতে পারে। এবারও সেখান থেকে এই নাশকতার পরিকল্পনা হয়েছে তা একরকম স্পষ্ট। গত বছর মানে গত বছরের মার্চে ইব্রাহিমের নির্দেশে সালঞ্জু শহরে ঝাঁপিয়ে পড়ে বুরকিনা ফাসোর সরকারি ফৌজ। তাদের সঙ্গে ছিল বেশ বড়সড় একটা ভাড়াটে বাহিনী। দুই সেনার যৌথ অভিযানে প্রাণ হারান কমপক্ষে 130 জন বাসিন্দা। এই গণহত্যার খবর প্রথমবার প্রকাশ্যে আনে হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি নজরদার সংস্থা। বিবিসি সহ একাধিক পশ্চিমী গণমাধ্যমে তা প্রকাশিত হতেই আফ্রিকা জুড়ে হইচই পড়ে যায়। ইব্রাহিম সরকারের গত বছরের ওই অভিযানে কপাল ফুলানি নামের এক স্থানীয় জনজাতির ইসলাম ধর্মাবলম্বী ওই গোষ্ঠী কয়েকশো বাসিন্দাকে রাতারাতি ঘরছাড়া হতে হয়। মাথায় ছাদ থেকে শুরু করে দুবেলা দুমুঠো খাবার, এক ধাক্কায় সবকিছু হারিয়ে ফেলেন তারা। ওই সময় আল কায়দার সবচেয়ে বড় সমর্থক ফুলানিদের দিকে আঙ্গুল তুলেছিলেন বুরকিনা ফাসোর প্রশাসন, যাকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না কেউ। 2025 সালে এপ্রিল-মে মাস নাগাদ ইব্রাহিম সরকারের বিরুদ্ধে আরও একবার গণহত্যার অভিযোগ তোলে হিউম্যান রাইটস ওয়াচ। তাদের রিপোর্ট অনুযায়ী ওই সময় ফুলানিরা এক গ্রামে ঢুকে 223 জনকে গুলিতে ঝাঁঝরা করে দেয় ক্যাপ্টেন ট্রায়র ফৌজ। এর জেরে হইচই শুরু হলে অভিযুক্ত সেনা অফিসারদের কড়া শাস্তির মুখে পড়তে হয়। যদিও হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বুরকিনা ফাসোর প্রশাসন। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, ইব্রাহিম সরকারের দায় স্বীকার না করলেও সরাসরি বাহিনী প্রত্যাঘাতে পশ্চিম আফ্রিকার দেশটির মাটি যে রক্ত ভিজেছে তাতে কোনো সন্দেহ নেই। ফলে সাম্প্রতিক সময়ে সামরিক ছাউনিতে হামলা 2025 সালের ঘটনাগুলিতে বদলা হতেই পারে। তদন্তে সেই তথ্য সামনে এলে গদিতে থাকা ট্রায়র বাড়বে রক্তচাপ। তাকে ক্ষমতাচ্যুত করতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে আল কায়দা ও দায়েশ। বুরকিনা ফাসোর অশান্তির নৈপথ্যে আবার অন্য যুক্তিও রয়েছে। 1896 সালে পশ্চিম আফ্রিকা দেশটিতে উপনিবেশ গড়ে তোলে ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধের 1914 থেকে 18 সালে পরবর্তী সময়ে সেখান থেকে সম্পত্তি লুটের পরিমাণ বাড়িয়ে দেয় প্যারিসের শাসকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1939 থেকে 45-এর পর অবশ্য তাদের সেই নিয়ন্ত্রণ আর থাকেনি। 1960 সালের অগস্টে ইউরোপীয় দেশটি থেকে পুরোপুরি স্বাধীনতা পায় বুরকিনা ফাসো, যদিও সেখানে ফরাসি প্রভাব একেবারে মুছে যায়নি। বুরকিনা ফাসো স্বাধীন হলেও এর ভিতরে একাধিক জায়গা ছিল ফরাসি সামরিক ঘাঁটি। বাহিনী মোতায়েন থাকায় গত কয়েক দশকে আফ্রিকা দেশটি অভ্যন্তরীণ বহু ব্যাপারে প্যারিসের রাজনৈতিক নেতৃত্বকে না গড়াতে দেখা গিয়েছে। ইব্রাহিম ক্ষমতায় এসে ফ্রান্সের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি বাতিল করেন, ফলে 2023 সালে সেখানে থেকে ফৌজ সরাতে বাধ্য হয় নেপোলিয়নের দেশ, যা কখনোই ভালো চোখে দেখেননি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইব্রাহিম অবশ্য গোটা থেকেই বুরকিনা ফাসোর পশ্চিমী প্রভাব মুক্ত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব দেখিয়ে এসেছেন। এর জোরে সমর্থকেরা তাকে আফ্রিকার চে গেভারা বলে উল্লেখ করে থাকেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির বাইরেও তার জনপ্রিয়তা রয়েছে। কেউ কেউ আবার তাকে মার্ক্সবাদী বিপ্লবী থমাস সাঙ্কারার উত্তরসূরি মনে করে। এই হেন পরিস্থিতিতে পুরনো জমি ফিরে পেতে ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাতে পারে ফ্রান্স, বলেছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের দাবি, দুটি কারণে প্যারিসের পক্ষে বুর্কিনা ফাসোর লোভ ছাড়া অসম্ভব। প্রথমত, ফ্রান্সের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সঙ্গে হাত মিলেছেন ইব্রাহিম, ফলে মক্সর বাহিনী মোতায়েন হয়েছে পশ্চিম আফ্রিকায় ওই দেশে। এর জেরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির বিস্তীর্ণ এলাকায় প্রভাব হারাতে হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। আর তাই ইব্রাহিমকে গতিচ্যুত করতে পর্দার আড়াল থেকে জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দিতে পারে এই গুপ্তচর বাহিনী ডিজিসি। দ্বিতীয় আফ্রিকার প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশগুলির মধ্যে অন্যতম হলো বুর্কিনা ফাসো। সেখানে রয়েছে বেশ কয়েকটি সোনার খনি। ক্ষমতায় এসে সেগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে ফেলেন ইব্রাহিম, ফলে সংশ্লিষ্ট খনিগুলির মালিকানা পাওয়ার সুযোগ হাতছাড়া হয় ফ্রান্সের। এর জেরে সেখানে দ্রুত ক্ষমতা বদল চাইছেন প্যারিসের রাজনৈতিক নেতৃত্ব। গত বছর ইব্রাহিমের ব্যাপারে গণমাধ্যমে মুখ খোলেননি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। তার কথায়, পশ্চিম আফ্রিকার অশান্তি তৈরি করেছেন এই সামরিক শাসক। তার স্বৈরাচারী মনোভাবের জন্য বহু নিরীহ বাসিন্দাকে প্রাণ দিতে হচ্ছে। ফ্রান্সের নিরাপত্তা সে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছিল। নিজের স্বার্থে প্যারিসের সঙ্গে সেই চুক্তি ভেঙেছেন তিনি। ফলে জঙ্গি হামলা আটকাতে আমরা বাহিনী মোতায়েন করতে পারছি না। ম্যাক্রোর এই মন্তব্যের পরও 37 বছরে ইব্রাহিম জনপ্রিয়তা কমেনি। কেনিয়ার মতো দেশের রাজনীতিবিদদের মুখে বারবার উঠে এসেছে তার কথা। 2023 সালে রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনে এক বিস্ফোরক বক্তৃতা করেন বুর্কিনা ফাসোর এই রাষ্ট্রনেতা। বলেন, পশ্চিমী সাম্রাজ্যবাদীদের কথা আফ্রিকা নেতাদের না চায় কুকুরের মতো আচরণ করা অবিলম্বে বন্ধ করা উচিত। বুর্কিনা ফাসোর জনগণের একাংশের মতে ইব্রাহিম ক্ষমতায় আসার পর পরিকাঠামোর দিক থেকে উন্নত হয়েছে দেশ। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় নতুনভাবে সাজানোর চেষ্টা করেছেন তিনি। নিম্নবিত্তদের জন্য হাজারেরও বেশি আবাসন তৈরির একটি প্রকল্পে হাত দিয়েছে তার সরকার। 2030 সালের মধ্যে যা শেষ হবে বলে জানা গিয়েছে। তাছাড়া অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইব্রাহিম। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার আর IMF এর আর্থিক সহায়তা প্রত্যাখ্যান করে দেশীয় সম্পদের মাধ্যমে স্বনির্ভর হওয়ার কথা বলেছেন তিনি। অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে কৃষি, স্থানীয় শিল্প উন্নয়নকেই নাকি অগ্রাধিকার দিচ্ছেন বুর্কিনা ফাসোর তরুণ নেতা। গত বছর বুর্কিনা ফাসোর 200টি মসজিদ তৈরি করে দেওয়ার প্রস্তাব দেয় সৌদি আরব, কিন্তু রিয়াদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইব্রাহিম। তার বদলে দেশে স্কুল, হাসপাতাল তৈরি এবং কর্মসংস্থান হতে পারে এমন ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। তার এই সিদ্ধান্তের ব্যাপক প্রচার চালাতে দেরি করেননি রুশ গণমাধ্যম। এত কিছুর পরও অবশ্য ইসলামীয় সন্ত্রাসবাদ বন্ধ করতে পারেনি ইব্রাহিম। উল্টে বর্তমানে বুর্কিনা ফাসোর প্রায় 40% এলাকায় প্রভাব বিস্তার করে ফেলেছে আল কায়দা ও দায়েশ। এই পরিস্থিতিতে ফরাসি মদত পেলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে তারা। তখন কৃষ্ণবর্ণ ও পেটানো চেহারার দীর্ঘদেহী তরুণ সামরিক শাসকটির সৌভাগ্য সূর্য অস্ত যায় কিনা সেটাই এখন দেখার।